হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নিজ এলাকায় 17 বছর কোনো উন্নয়ন কাজ না হওয়ার নৈপথ্য চাঞ্চল্যকর কিছু অভিযোগ আজ সংসদে তুলে ধরেছেন এলন ভুট্টো। কিন্তু এই অভিযোগের তালিকায় কাদের নাম উঠে এলো তা জানার অপেক্ষায়। নির্বাচনের পর 180 দিনের মধ্যে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হলো আর কোন বড় চমকটি এখনো বাকি তা নিয়ে আলোচনা আজ তুঙ্গে। ঢাকার ফোরামে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যা বললেন প্রতিনিধিরা। আন্তর্জাতিক এই ফোরামে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ব্যাখ্যা দেওয়া হয়েছে, তবে বিদেশি পর্যবেক্ষকদের করা কিছু তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়তে হয়েছে সরকারি দলকে। সংসদে আজ বিরোধী প্রচারণার জবাবে বিএনপি নেতারা জুলাই চার্টার নিয়ে বড় এক প্রতিশ্রুতির কথা জানিয়েছেন, যার পূর্ণাঙ্গ রূপরেখা আজই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি জাতীয় কাউন্সিলের তারিখে কি আজই চূড়ান্ত হচ্ছে? দলের পুনর্গঠন ও পরবর্তী নেতৃত্ব নির্বাচনে বিএনপির নীতি নির্ধারকরা আজ বিকেলে এক বৈঠকে বসেছেন, যেখান থেকে বড় কোনো চমকপ্রদ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিপিএল 2026-এ স্পন্সরশিপ নিয়ে অর্থ পাচারের অভিযোগ। এবারে বিপিএল-এ যুক্ত একটি বিদেশি প্রতিষ্ঠানে অর্থের উৎস নিয়ে আজ সিআইডি তদন্ত শুরু করেছে। দেশের ক্রিকেট কি আবারও কলঙ্কিত হতে যাচ্ছে? জ্বালানি সাশ্রয়ে আজ বুধবার থেকে দেশের সর্বোচ্চ আদালতে ভার্চুয়াল বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে, তবে আইনজীবীরা এই নতুন ব্যবস্থার সাথে কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। নারীদের প্রতি সামাজিক মাধ্যমে বুলিং বেড়ে গেছে বললেন বিএনপির মনোনীত প্রার্থী। দেশের নারীদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বুলিং বেড়ে গেছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ভালো পরিবারের নারীরা রাজনীতিতে আসবেন না। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একথা বলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা। নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীরা পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সেলিনা সুলতানা বলেন, আমরা যতই নারী শাসন বা আইনের শাসনের কথা বলি না কেন, 5 আগস্টের পরে বাংলাদেশে কি হচ্ছে আমরা একটু দেখবেন। আমরা কেন সাইবার বুলিং এর শিকার হব? আপনার মা, বোন বা কন্যাকে কি আপনি এভাবে কথা বলতে পারেন? সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান সেলিনা সুলতানা। তিনি ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনটি ইডেন মহিলা কলেজের শাখার সাবেক সভাপতি এবং বিএনপির অন্য প্রার্থীরও মনোনয়নপত্র। এদিকে গুমের বিরুদ্ধে সক্ষত আইন চায় জনগণ বললেন রিজভী। গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঠেকাতে শক্তিশালী ও কার্যকর আইনের দাবি আরও জোরালোভাবে তুলেছে বিএনপি। দলটির মতে বিদ্যমান আইনি উদ্যোগে কিছু অগ্রগতি থাকলেও তা যথেষ্ট নয়, বরং স্পষ্ট ও কঠোর আইনি কাঠামো ছাড়া এই ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব নয়। সোমবার রাজধানী নয়াপল্টনে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ এখন এমন একটি আইন চায় যেখানে গুমের মতো অপরাধের কোনো সুযোগ বা আইনি ফাঁক না থাকে। তার ভাষায় আইন হতে হবে এমন যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করে মানুষকে গুম করার সাহস না পায়। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী উল্লেখ করেন, দেশ একটি কঠিন সময় পার করে এখন ইতিবাচক পরিবর্তনের দিকে এগোচ্ছে। তবে এই পরিবর্তন তখনই অর্থবহ হবে যখন সাধারণ মানুষ আইনের সুরক্ষা হবে এবং আদালতে ন্যায় বিচার নিশ্চিত হবে। তিনি বলেন, গ্রেপ্তার বা গুমের আশঙ্কা কিছুটা কমেছে। এটি ইতিবাচক লক্ষণ হলেও প্রকৃত স্বস্তি আসবে তখনই যখন বিচার ব্যবস্থা পুরোপুরি কার্যকর ও স্বাধীন হবে। গুম হওয়া ব্যক্তিদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখনও অনেক রাজনৈতিক নেতাকর্মীরা খোঁজ পাওয়া যায়নি। তাদের খুঁজে বের করা এবং এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। এদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব এত কম যে খাদ্য মূল্যের ওপর প্রভাব পড়বে না বলেন বাণিজ্য মন্ত্রী। জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে যে প্রভাব সেটা এত ন্যূনতম যে খাদ্য মূল্যের ওপর এটার কোনো বিরূপ প্রভাব আমাদের হিসাবে পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির। তিনি বলেন, এটা আমরা বৃদ্ধি করেছি, এটা ঠিক, কারণ বৃদ্ধি করতে বাধ্য হয়েছি। আমার জনমতে পৃথিবীর এমন দেশ আমি জানি না কোনটাতে এই জ্বালানির মূল্য বৃদ্ধির অভিঘাতটা পড়েনি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সবাই কম বেশি মূল্যের সমন্বয় ঘটাতে বাধ্য হয়েছে। মঙ্গলবার বিকেলে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, বেশিরভাগ দেশেই এই জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধির হ্রাস এটা স্বয়ংক্রিয়ভাবে সম্মানিত হয়। এটা সরকারের আলাদা করে ঘোষণা দেওয়ার দরকার পড়ে না, কারণ ওই ফর্মুলাতেই ফেলে আছে। যদি আমদানি পর্যায়ের মূল্য বৃদ্ধি করে তাহলে সরাসরি এটা প্রতিফলন ঘটবে, আবার যদি উল্টোটা ঘটে মূল্য কমে যাবে, সেটাও স্বয়ংক্রিয় পদ্ধতিতেই। বাণিজ্য মন্ত্রী বলেন,
যে পরিমাণ জ্বালানি এদেশে আমরা আনি এবং আন্তর্জাতিক পর্যায়ে যে পরিমাণ মূল্যে রুশফলন ঘটেছে, এই অর্থনীতির ন্যূনতম স্থিতিশীলতার স্বার্থে এতটুকু সমন্বয় নেহাতেই প্রয়োজন ছিল। এদিকে মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম করেন, বললেন স্বাস্থ্যমন্ত্রীকে খোদ প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বক্তব্য দেওয়ার সময় বারবার প্রধানমন্ত্রীর প্রশংসা করায় স্বাস্থ্যমন্ত্রীকে প্রশংসা কম করতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসামূলক বক্তব্যের মাঝেই তাকে সংযত হতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করছিলেন। এ সময় প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বলেন, মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম করেন, এতে মিলনায়তনে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব প্রশংসা করি নাই, যতটুকু আপনি করতে চান সামান্যতমই বলেছি। বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তনে অংশ হতে হবে এবং মানব সেবাকে কেন্দ্রবিন্দুতে রেখে কাজ করতে হবে। তিনি আরও জানান, সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় স্বাস্থ্য খাত সহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের চিকিৎসকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়ন সরকারের অগ্রাধিকার। সম্মেলনে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে নারী আসনে 53 জনের মনোনয়নপত্র দাখিল। নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী ও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার।